ওয়েলকাম। তো আজকে আমরা সলিড স্টেট যে চ্যাপ্টারটা আছে, সলিড স্টেট কেমিস্ট্রি ক্লাস 12-এ আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডে আছে, আর ক্লাস 11-এ সিবিএসসি স্টুডেন্টদের জন্য রয়েছে। যদিও এটা থেকে বিভিন্ন বোর্ড এক্সামে কোশ্চেন একটা আছে, only one question is coming from this chapter in NEET exam mainly, and in board exam for West Bengal and ISC, যারা ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্ট এবং যারা আইএসসি স্টুডেন্ট আছে তাদের কিন্তু এখান থেকে বোর্ড এক্সাম যেটা আছে 10+2-তে, সেখানে এটা একটা খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার। এখান থেকে 4 মার্কস এক্সপেক্টেড থাকে ওয়েস্ট বেঙ্গল যে এইচএস এবং হচ্ছে আইএসসি বোর্ডের স্টুডেন্টদের এখান থেকে 4 মার্কস থাকবে। ঠিক আছে, 4 মার্কসের মধ্যে নিউমেরিক্যালস রিলেটেড কোশ্চেন এখানে আসে বেশি, তবে নিউমেরিক্যালস ছাড়াও কিন্তু থিওরিটিক্যাল কোশ্চেন আসতে পারে। তো থিওরিটিক্যাল কোশ্চেন কোন কোন টপিকগুলো আমরা পড়বো সেগুলো আজকে এই ভিডিওতে তোমরা জানতে পারবে। পরবর্তীকালে যদি কোনো টপিকের ওপরে ইন ডিটেলস ভিডিও লাগে তাহলে তোমরা জানাতে পারো কমেন্ট করে, তাহলে সেই টপিকের উপরে আমি আবার পরে ভিডিও বানিয়ে দেবো অবশ্যই। ঠিক আছে, স্পেসিফিক্যালি জানাবে। তো আজকে আমরা জানবো যে পদার্থের যে কঠিন অবস্থা আছে বা সলিড স্টেট যে চ্যাপ্টারটা আছে, সেই চ্যাপ্টারটায় আমাদেরকে কি কি পড়তে হবে, কি কি জায়গা থেকে প্রশ্ন আসতে পারে সেগুলো একটু আমি বলে দিচ্ছি। একটা হচ্ছে প্রথমেই আমরা পড়বো যে সলিড সঙ্গে লিকুইডের এবং গ্যাসের কি বেসিক ডিফারেন্স আছে, সেটা আমাদেরকে পড়তে হবে। না সলিড ইজ দ্য কঠিন পদার্থ, মুভ করে না, অর্থাৎ তাদের যে ফ্লুইডিটি প্রপার্টি, অর্থাৎ এক জায়গা থেকে এক জায়গায় তাদের মুভমেন্ট হয় না, একটা জায়গায় ফিক্স থাকে, এটা একটা সলিডের প্রপার্টি। যেটা লিকুইড মুভ করে, হ্যাঁ, আমরা একটা কন্টেনারে একটা লিকুইডকে রাখতে পারি, সেইখান থেকে ওটাকে স্প্রেড আউট করে দেবে, এটা থালাতেও রাখতে পারি। ঠিক আছে, তো লিকুইড ক্যান ফ্লো বাট সলিড ক্যান নট ফ্লো, দিস ইজ মেইন ডিফারেন্স। সলিড আর রিজিড, শক্ত হয় ভীষণ, আর সলিডের ফিক্সড ভলিউম অ্যান্ড ফিক্সড শেপ দুটোই থাকে, কিন্তু লিকুইডের ফিক্সড কোনো শেপ থাকে না। গ্যাসের তো কোনোটাই থাকে না, ফিক্সড শেপ অ্যান্ড ফিক্সড ভলিউম কোনোটাই গ্যাসের থাকে না, বাট লিকুইড কিন্তু ফিক্সড একটা ভলিউম থাকে। তাহলে বেসিক ডিফারেন্সটা জানা, এবং হচ্ছে সলিডের যে ক্লাসিফিকেশন দেওয়া আছে প্রথমেই যে কোনো বুকসে পাবে, এনসিইআরটি ফলো করতে পারো, ওয়েস্ট বেঙ্গল বোর্ডের জন্য যে কোনো বই ফলো করতে পারো, সেখানে এই কিন্তু সবগুলো দেওয়া আছে পয়েন্টগুলো, আর পয়েন্টগুলো একটা চার্টেও ভিডিওর মধ্যে মাঝখানে দিয়ে দেবো। ঠিক আছে, তখন সেটা দেখে নেবে। নেক্সট হচ্ছে যে তাহলে আমরা কী কী পড়ছি, একটা হচ্ছে ডিফারেন্স পড়তে হবে। কার কার ডিফারেন্স পড়তে হবে না, সলিডের যে দুটো টাইপের সলিড আছে, একটা হচ্ছে যে ক্রিস্টালাইন সলিড, যাকে বলা হচ্ছে কেলাসাকার কঠিন, অ্যান্ড অ্যামরফাস সলিড, যেটা হলো অনিয়তাকার কঠিন। এই দুটোর মধ্যে ডিফারেন্স করতে হবে। ডিফারেন্সগুলোর মধ্যে কোন জায়গাগুলো খুব ইম্পর্টেন্ট, ফার্স্ট পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট, তাদের যে জিওমেট্রি রয়েছে, কেলাসাকার দ্য ক্রিস্টালাইন সাবস্টেন্সের ফিক্স জিওমেট্রি আছে, অ্যামরফাসের ফিক্স জিওমেট্রি নেই, ক্রিস্টালাইন সলিডের মেল্টিং পয়েন্ট একদম ফিক্সড, সব মেল্টিং পয়েন্ট আছে, অন্যদিকে অ্যামরফাসের মেল্টিং পয়েন্ট ফিক্স না, and crystalline solids are true solids and amorphous solids are pseudo solids. That is another important difference between them, and is the most important another point is anisotropic. Okay, so crystalline solids are anisotropic. Anisotropic means তাদের ডিফারেন্ট ডিরেকশনে ডিফারেন্ট ফিজিক্যাল প্রপার্টি অ্যারাইজ করে। কেন ডিফারেন্ট ডিরেকশনে ডিফারেন্ট অ্যারাইজ করবে না, সাপোজ দিস এটা একটা ক্রিস্টালাইন সলিড আছে, যেখানে এ বি সব একটা ফিক্সড প্যাটার্নে আছে। এইভাবে ক্রিস্টালাইন সলিড ফর্ম করে, একটা রেগুলার প্যাটার্ন থাকবে, বি এ বি, তো রেগুলার প্যাটার্ন আছে, এদিকে ওটা বাড়বে কীভাবে, তো রেগুলার প্যাটার্ন। বাট রেগুলার প্যাটার্ন যদি আমরা যাই, তাহলে যদি আমরা এই লাইন বরাবর যাই, তাহলে আমরা কি পাবো, বি এ। ওকে, বাট এই দিকে যদি আমরা আসি, তাহলে
only B, we're getting only B, and in this side we're getting only A. So in different direction আমরা তাদের physical properties গুলো different পাবো। তো এই জন্য crystalline solids are watch this carefully. So crystalline solids are anisotropic, okay, but যেগুলো amorphous আছে, যেগুলো অনিয়ন্ত্রকার রয়েছে, সেই অনিয়ন্ত্রকারগুলো কিন্তু আইসোট্রপিক হবে, অর্থাৎ তাদের ফিজিক্যাল প্রপার্টিগুলো, ভৌতিক ধর্মগুলো সমস্ত দিক দিয়ে একই রকম হবে। তো এই পয়েন্টগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। অ্যানিসোট্রপিকের একটা বাংলা আছে, সমদিকদর্শী বা বিভিন্ন বই বাংলা হবে, তবে এই অ্যানিসোট্রপিক টার্মটাই ইউজ হয়, এটা জেনে রাখলেই হবে। অ্যানিসোট্রপিক অ্যান্ড হচ্ছে amorphous যেগুলো অনিয়ন্ত্রকার যেগুলো সেগুলো আইসোট্রপিক। নেক্সট হচ্ছে টাইপ আছে বিভিন্ন ক্রিস্টালাইন সলিডের, 4টে টাইপ আছে। তো ক্লিয়ার করে পড়লেই যেগুলো থেকে অ্যান্সার করা যায়। 4টে টাইপ: আয়নিক সলিড, নাম্বার 2 ইজ মলিকুলার সলিড বা আণবিক কঠিন, নাম্বার 3 ইজ মেটালিক সলিড, অ্যান্ড নাম্বার 4 ইজ কোভালেন্ট সলিড। প্রত্যেকের প্রপার্টিগুলো বেসিকগুলো পড়তে হবে। কি ফোর্স থাকে? আয়নিকে ফোর্স থাকে electrostatic force. In molecular solid, forces are maybe London force. If it is non-polar, যদি non-polar হয় তাহলে London force থাকবে. If it is polar, then it will be dipole-dipole force. And if Hardin bond can form, like water and ammonia, they can form Hardin bond. So they are Hardin bonded molecular solid. Next is metallic solid metallic bond থাকবে, আর কোভালেন্ট সলিডে কোভালেন্ট বন্ড থাকবে। এদের এক্সাম্পল মোটামুটি 3-4টে করে এক্সাম্পল। আয়নিক সলিডের এক্সাম্পল, আই হোপ অল অফ ইউ নো ionic solids are any type of salt, NaCl, KCl, copper sulfate. These are ionic solid, এগুলো হচ্ছে আয়নিক কঠিন। তারপরে হচ্ছে মলিকুলার আণবিক কঠিন হচ্ছে I2, হাইড্রোজেন, CO2, dry ice, which is dry ice, কঠিন বরফ যাকে বলে, কার্বন ডাইঅক্সাইড কঠিন অবস্থা। এগুলো হচ্ছে নন পোলার, অধ্রবীয়। পোলার কিছু আছে, HCl হতে পারে, SO2 হতে পারে, এগুলো সলিড স্টেটে পোলার। আর Hardin bonded in ammonia and ice. Next is covalent is a diamond, graphite, silicon carbide, aluminum nitride. That's enough. 2-3 example is enough. And metallic, any metal in metallic solid, you can give example of any metal. I don't know, cobalt, nickel, zinc, lots of. And property, ionic solids are hard but brittle. Ionic solid conducts electricity only in molten or in aqueous solution. আয়নিক সলিডগুলো যেগুলো আছে সেগুলো কঠিন অবস্থায় কিন্তু ইলেকট্রিসিটি কন্ডাক্ট করে না, সেগুলো ইলেকট্রিসিটি কন্ডাক্ট করে অনলি ইন লিকুইড স্টেটে, মল্টেন অবস্থায়, গলিত অবস্থায়, না হলে অ্যাকোয়াস সলিউশনে যখন যাবে তখন করবে। নেক্সট ইজ আমরা কি জানবো, সেটা হচ্ছে যে মলিকুলার সলিডের সম্বন্ধে। মলিকুলার সলিড বা আণবিক যে সলিডগুলো আছে সেগুলো খুব নরম, সফট, অ্যাজ এ পুয়ার কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি। দেয়ার বেসিক ডিফারেন্স of covalent solid এর একটা জিনিস জেনে রাখবে যে মেল্টিং পয়েন্ট খুব হাই, খুব যেগুলো ডায়মন্ড ধরো আমি জানি ভেরি হার্ড, অ্যান্ড তাদের মেল্টিং পয়েন্ট খুব বেশি। দে আর ব্যাড কন্ডাক্টর এক্সেপ্ট গ্রাফাইট ছাড়া বাকিরা কিন্তু ব্যাড কন্ডাক্টর। আর মেটালিক সলিডের ক্ষেত্রে এরা ভেরি হার্ড, দ্য মেল্টিং পয়েন্ট ইজ হাই, তাদের গলনাঙ্ক খুব বেশি হবে, এবং তারা কিন্তু সলিড স্টেটেও কিন্তু বা লিকুইড অবস্থাতেও ইলেকট্রিসিটি কন্ডাক্ট করতে পারে। ঠিক আছে, সলিড স্টেটে করতে পারে, যেটা আয়নিক সলিডটা পারে না। এই পড়ব। এরপরে আমরা কিন্তু চলে যাবো একদম বিভিন্ন টাইপের যে ইউনিট সেল আছে, ইউনিট সেলগুলো আমাদের পড়তে হবে। 3 রকমের ইউনিট সেল আছে, একটা হচ্ছে BCC, FCC আর সিম্পল কিউবিক। এই তিনটে যে একটা চার্ট আছে, চারটা আমাদের পড়তে হবে। ঠিক আছে, এদের প্যাকিং ফ্র্যাকশন করবে FCC, BCC আর সিম্পল যে কিউবিক আছে, সিম্পল কিউবিকের কি কি করতে হবে, এখানে কতগুলো অ্যাটম থাকে, এখানে অ্যাটম থাকে 4টে, এখানে অ্যাটম থাকে 2টো, এখানে থাকে একটা। সো 4 to 1, FCC তে 4 and BCC 2, সিম্পল কিউবিকে 1। নেক্সট আমরা এর প্যাকিং ফ্র্যাকশন গুলো মুখস্থ করে ফেলবো। প্যাকিং ফ্র্যাকশন 74%,
এখানে ডিফারেন্সটা দেওয়া আছে ক্রিস্টালাইন সলিড আর অ্যামরফাস সলিডের, তোমরা স্ক্রিনশট নিয়ে নোট ডাউন করে নিতে পারো। নেক্সট আমরা ডিফারেন্স টাইপ অফ ক্রিস্টালাইন সলিডস, again you can take a screenshot and note down it. Next is packing fraction. Packing fraction টা পড়তে হবে। Packing fraction একদম মুখস্থ করে ফেলতে হবে percentage, you have to remember it. Okay, that is 74%, এটা 16%, এটা 52.4%. রিলেশনশিপ, এফসিসি তে রিলেশনশিপ a এর সঙ্গে r এর √3a equal to 4r, that is relationship for BCC. √2a equal to 4r in FCC, BCC তে √3a equal to 4r and simple a equal to 2r. এই চার্ট রিলেশনশিপটা লাগবে, এখান থেকে আমাদের নিউমেরিক্যাল আসতে পারে। ওকে, নেক্সট আমরা করব ডেনসিটি ফর্মুলা, that is another very important topic. Density formula করতে পারি এখান থেকে আমরা density of a solid Z into m n into a cube, that is the formula to calculate density of a solid. একটা সলিডের density calculate করা, this is the formula. Okay, write it, d equal to Z into m by n a cube. D is the density, solid density হচ্ছে d, z কি, z হচ্ছে number of atoms, for simple cubic z equal to 1, I told it before. FCC is 4, a is unit cell length, age length, m is molar mass, and n is Avogadro number 6.023 into 10 to the power 23, that is n. তো এই প্রবলেম আমাদের কি কি গিভেন থাকবে, কি কি দেওয়া থাকতে পারে, সিম্পল কিউবিক বলে দিতে পারে, একটা এলিমেন্টের বা একটা সলিডের অবশ্যই মোলার মাস বলে দিতে পারে, Avogadro number we know, that is known, age length বলে দিতে পারে বা রেডিয়াসও বলে দিতে পারে। রেডিয়াস নো দ্য রিলেশনশিপ, সেই রিলেশনশিপ থেকে আর যদি বলে দেয়, রেডিয়াস যদি বলে দেয়, ব্যাসার্ধ যাকে বলে, যে আর বলে দিলে সেটা থেকে আমরা a বার করতে পারবো, এটা এখানে পুট করে দিতে পারবো, দেন ডেনসিটি পেয়ে। ওকে, এবং খেয়াল রাখতে হবে ইউনিট, you have to take care of unit here. Whenever you calculate the density, unit of density must be in either kg per meter cube, generally gram per cc. So whenever we placed the value of a here, it should be in centimeter unit. Okay, and age length range must be in 10 to the power -8. Always this is the range. Okay, so suppose a is given as 5.29 angstrom, that means 5.29 into 10 to the power -8 centimeter. Angstrom is 10 to the minus 10 meter. So whenever you convert it into centimeter, the power will be 10 to the power -8. Okay. So suppose a problem is there where it is told that it is an FCC solid, আছে যার m is suppose 23 gram per mole and its radius is 1.05 angstrom, suppose 30 meters. Okay, calculate the density. So what you have to do, কি করতে হবে, r is given for FCC √2a equal to 4r. So r value is given. So first calculate the value of a. Okay, calculate the value of a, must be in centimeter unit. So 4 into 1.05 into 10 to the power -8 divided by √2. That is the centimeter in centimeter unit. Now put the value z for FCC z equal to 4, a is 30, and divided it with 6.0, take it as 6. Okay,
6 into 10 to the power 23, and put the value, calculate the value. You can use, West Bengal students can use calculator for this. It must be cube. Okay, so you get in density, and also mention that this density must be lower than 10. Maximum cases it must be from 1 to 10, because highest density metal is osmium. Osmium will not be present, and for gold it is 19, close to 19 gram per cc, and for silver it is approximately 13, 11. Okay, and for mercury is liquid, so it will not present. So for most metal, density will be close to 2 and 3, 2 or 3 gram per cc, the range between 1 to 5. So if the density is coming 100 gram per cc or 50 gram per cc, so must be there is some error in your calculation. তোমার এরর হচ্ছে কোথাও ক্যালকুলেশন করতে, তাহলে ডেনসিটি যেটা বেরোবে সেটা কিন্তু বলে দিচ্ছি 1 থেকে 10 এর রেঞ্জের মধ্যে বেরোবে সেটা। যদি না সিলভার দেয়, সিলভার দিলে বুঝতেই পারবে অ্যাটমিক ওয়েট সিলভারের 108 আসবে, আর গোল্ডের সোনার 198 মতো, তাহলে এরকম হলে তবে। আদারওয়াইজ যাদের লো মলিকুলার মাস রয়েছে তাদের ডেনসিটি কিন্তু 5 এর থেকে কম হবে, এগুলো বিলো দ্যান 5। সো থেকে যদি বেশি হয়ে যায়, অনেক বেশি যদি ক্যালকুলেশন করে আসে, তাহলে আমাকে দেখতে হবে নিশ্চিত বা ভুল হয়েছে। সো দ্যারফর ইউ হ্যাভ টু রিচেক। এই ডেনসিটি রিলেটেড প্রবলেম কিন্তু বোর্ডের এক্সামে বেশি আসে। ওকে, নেক্সট আমরা পড়ব ডিফেক্টস গুলো যেগুলো আছে, কি কি ডিফেক্টস আছে, ডিফেক্টস গুলো একটু পড়তে হবে। দু রকমের ডিফেক্টস পাওয়া যায়, তোমরা জানো, যারা পড়েছো একটু তাদের জন্য মেনলি ভিডিওটা। শর্টকি ডিফেক্টস আর ফ্র্যাঙ্কেল ডিফেক্টস পড়তে হবে, তাদের ডিফারেন্স পড়তে হবে, এবং হচ্ছে যেগুলো নন স্টয়কিস্টিক ডিফেক্ট আছে, অর্থাৎ যেখানে সলিডের ফর্মুলাটা চেঞ্জ হয়ে যায় ডিফেক্টের ফলে, সেগুলোর মধ্যে আমরা মেটাল এক্সেস ডিফেক্ট এবং মেটাল ডেফিসিয়েন্সি ডিফেক্ট অ্যান্ড অবশ্যই ইম্পিউরিটি ডিফেক্টটাও পড়তে হবে, এবং ওদের একটা দুটো করে এক্সাম্পল জেনে রাখাটাই এনাফ আমি বলবো। ঠিক আছে, একটা দুটো এক্সাম্পল জেনে রাখলেই যথেষ্ট। এরপরে একটা টপিক পড়ে রইল, সেটা হচ্ছে যে ইনসুলেটর, কন্ডাক্টর আর সেমিকন্ডাক্টর, এই ব্যান্ড থিওরি। ওকে, সো ব্যান্ড থিওরি কি বলছে না, যেগুলো সাবস্টেন্সের দুটো ব্যান্ড থাকে, একটা কি বলা হয় ভ্যালেন্স ব্যান্ড, and another one is conduction band. This is conduction band. পরিবাহী পটি, and this যোজ্যতা পটি। Okay, this is known as পটি। So for semiconductor, যেগুলো সেমিকন্ডাক্টর হয়, অর্ধপরিবাহী যারা হাই টেম্পারেচারে ইলেকট্রিসিটি কন্ডাক্ট করে তাদেরকে বলা হয় সেমিকন্ডাক্টর। নরমালি করে না, তাদের ক্ষেত্রে there will be gap between valence cell and conduction band. Okay, this is not valence band. So for semiconductor there must be a gap, and for insulator the gap is very high. Okay, for insulator the gap is very high. This is called forbidden zone. Forbidden zone. নিষিদ্ধ অঞ্চল বলি কি আমরা বাংলায়। তো ফরবিডেন জোন থাকে, এটা কাদের ক্ষেত্রে? ইনসুলেটর, অর্থাৎ যারা অন্তরক তড়িৎ পরিবহন একদম করে না, অন্তরক, কাঁচ, গ্লাস, কাঠ হতে পারে, উড হতে পারে। তো ফর সেমিকন্ডাক্টর গ্যাপ ফরবিডেন জোনটা খুব কম হবে, সো দ্যাট হাই টেম্পারেচারে ইলেকট্রনগুলো ভ্যালেন্স সেল থেকে কন্ডাকশন ব্যান্ডে চলে যাবে। সো হাই টেম্পারেচার দ্য ইলেকট্রন গোজ টু conduction band from valence band. For insulator সেটা পারে না, they cannot go to the valence band. For conductors, those are conductors, there is no gap between these two bands. There is no gap.
This is conduction band and this is valence band. For conductor means পরিবাহী যেগুলো electricity conduct করে, they are conductors. So for conductors there is no gap. এটুকু আমরা পড়বো, দ্যাট ইজ মনে হয় বোর্ডের পরীক্ষার জন্য যথেষ্ট। এছাড়া তোমরা থেকে এই ভ্যালুগুলো যেগুলো, আচ্ছা এবার আমরা দেখো এই যে টপিকটা লাস্ট পড়ে রইলো, অর্থাৎ ত্রুটির পরে অবধি কোন জায়গাগুলোকে আমরা পড়ব। সলিডের মধ্যে যে ডিফেক্টসগুলো থাকে সেই ডিফেক্টসগুলোর করার পরে আর আমাদেরকে কি কি জিনিস করতে হবে। এক নম্বর হচ্ছে যে এই যে তিন ধরনের আমরা দেখবে ইলেকট্রিসিটি কন্ডাক্টের উপরে বেস করে আমরা তিনটে ধরনের সলিড পাচ্ছি। একটা হচ্ছে ইনসুলেটর, একটা হলো সেমি কন্ডাক্টর, আর একটা হচ্ছে কন্ডাক্টর। বাংলায় যদি আমরা বলি তাহলে দ্যাট ইজ ওয়ান ইজ অন্তরক, একটা হলো পরিবাহী, আর একটা হচ্ছে অর্ধপরিবাহী। অর্ধপরিবাহীকে ইংরেজিতে বলছে সেমি কন্ডাক্টর, সেমি মানে জানো, আর পরিবাহীকে বলছে কন্ডাক্টর। আর যেগুলো করে না, ইলেকট্রিসিটি কন্ডাক্ট করছে না, তারা হচ্ছে ইনসুলেটর। ইনসুলেটর এক্সাম্পল একটা উড হতে পারে, কাঠ হতে পারে, গ্লাস হতে পারে, এরা হচ্ছে ইনসুলেটর। এই যে প্লাস্টিকের এটা কি ইলেকট্রিসিটি কন্ডাক্ট করবে? করবে না। ডাস্টারটার মধ্যে ইলেকট্রিসিটি যাবে? যাবে না। তাহলে এটা হলো ইনসুলেটর, ঠিক আছে। একটা মেটালের ওয়্যার আছে, তামার তার আছে, সেটা দিয়ে ইলেকট্রিসিটি যাবে, তাহলে সেটা হলো আমাদের পরিবাহী বা কন্ডাক্টর। যে ইলেকট্রিসিটি কন্ডাক্ট করে তাকে আমরা বলছি কন্ডাক্টর। যে একেবারে করে না সে হলো ইনসুলেটর বা অন্তরক। আর এদের মাঝামাঝি এক ধরনের সাবস্টেন্স পাওয়া যায় যেগুলো ইলেকট্রনিক্সের কাজে লাগে, মোবাইল, ল্যাপটপ, ডেস্কটপ, এগুলোতে যে সার্কিট তৈরি হয় সেখানে কাজ, সেগুলো হচ্ছে সেমি কন্ডাক্টর। সেমি কন্ডাক্টরের কাজ হচ্ছে যে হাই টেম্পারেচারে এগুলো খুব ভালো ইলেকট্রিসিটি কন্ডাক্ট করে। এবার এই যে চিপগুলো হয় তোমার মোবাইলের বা ডেস্কটপের বা ধরো ল্যাপটপে, সেখানে যে সার্কিট থাকে তো সেটা তো অনেকক্ষণ ধরে চলে, ল্যাপটপ হলো মোবাইল হলো, তো সেগুলো অনেক হিট হয়। তাহলে মেটালের যদি করা হয় তাহলে মেটাল হাই টেম্পারেচারে কিন্তু ভালো ইলেকট্রিসিটি কন্ডাক্ট করে না। টেম্পারেচার বেশি হলে মেটালের রেজিস্ট্যান্স বেড়ে যায়, তখন ইলেকট্রিসিটি কন্ডাক্ট করতে পারে। তাহলে কি কোথাও গরম হয়ে যাবে, গরম হয়ে গেলে সেটা গলে যেতে পারে, নষ্ট হয়ে যেতে পারে। অল্প জিনিস তো করতে হবে, পাতলা করতে হবে, অনেক বড় মেটালের জিনিস তো সেখানে নেওয়া যাবে না। তাহলে কি করা হয়? সেমি কন্ডাক্টর ইউজ করা হয়। সেমি কন্ডাক্টর এখানে সেমি কন্ডাক্টর কি করে না, হাই টেম্পারেচারে গেলে ও ভালো ইলেকট্রিসিটি কন্ডাক্ট করে। যত হাই টেম্পারেচারে দেবো তত ইলেকট্রিসিটি সে কন্ডাক্ট করবে। তাহলে দুটো, এটা আমরা পটিতত্ত্বের সাহায্যে ব্যাখ্যা করছি। পটিতত্ত্বটা কি? এটা বলছে যে পুরো সাবস্টেন্সের দুটো ব্যান্ড থাকে। একটা ব্যান্ড নাম হচ্ছে ভ্যালেন্স ব্যান্ড, একটা ব্যান্ডের নাম হচ্ছে কন্ডাক্টর ব্যান্ড, কন্ডাক্টেন্স ব্যান্ড। ভ্যালেন্স ব্যান্ড মানে যোজক পটি, আর একটা হলো পরিবাহী। তাহলে ইলেকট্রন যখন এই পরিবাহী পটিতে গিয়ে পৌঁছবে তখনই সেই ইলেকট্রিসিটি কন্ডাক্ট করে। তাহলে যেগুলো ইলেকট্রিসিটি কন্ডাক্ট করে, অর্থাৎ যারা তোমার কন্ডাক্টর পরিবাহী, তাদের ক্ষেত্রে এই দুটো একদম নো গ্যাপ, তাদের মাঝখানে কোনো গ্যাপ থাকে না, বরকত থাকে। তাহলে ইলেকট্রন খুব সহজেই চলে যায়। যেগুলো সেমি কন্ডাক্টর তাদের মধ্যে এরকম গ্যাপ থাকে, তাহলে টেম্পারেচার বেশি হলে ইলেকট্রনগুলো চলে যায়। আর যেগুলো ইনসুলেটর তাদের ক্ষেত্রে গ্যাপটা খুব বেশি, ভেরি হাই, যার ফলে ইলেকট্রনগুলো কোনো অবস্থাতেই এখান থেকে এখানে যেতে পারছে না। এই যে গ্যাপ, এটাকে বলা হয় নিষিদ্ধ অঞ্চল বা ফরবিডেন জোন। তাহলে ইনসুলেটরদের ক্ষেত্রে ফরবিডেন জোন খুব বেশি, আর পরিবাহীর ক্ষেত্রে ফরবিডেন জোন
থাকছে না। আর যেগুলো সেমিকন্ডাক্টর তাদের ক্ষেত্রে এই গ্যাপটা কম। এটুকু আমরা করবো। তার ক্ষেত্রে কি গ্যাপ, ওই ডায়াগ্রামটা করবে। আর যদি সম্ভব এগুলো সমস্ত কমপ্লিট হয়ে যায়, তাহলে আমরা এগুলোর পরিবাহী অর্থাৎ কন্ডাক্টেন্সের ভ্যালুগুলো, রেঞ্জগুলো একটু মনে রাখার চেষ্টা করব। বইয়ে পেয়ে যাবে, না মনে রাখলেও ক্ষতি নেই। ঠিক আছে, নেক্সট কি পড়তে হবে? সেমিকন্ডাক্টরের দুটো ভাগ আছে, একটা হলো এন টাইপ, একটা হলো পি টাইপ। এন মানে নেগেটিভ টাইপ, পি মানে পজিটিভ টাইপ। ব্যাস এটুকু করবো। এন টাইপ পরিবাহী বা পি টাইপ পরিবাহী কেন বানানো হয়, কি জন্য বানানো হয় না, যেগুলো আমরা সেমিকন্ডাক্টর বা অর্ধপরিবাহী জানলাম, সেইগুলো কিন্তু হাই টেম্পারেচারে গেলেও তার তড়িৎ পরিবহন ক্ষমতা বা ইলেকট্রিসিটি কন্ডাক্ট করার যে পরিমাণ, ক্ষমতা, সেটা খুব কম হয়, যার ফলে আমরা তাকে কমার্শিয়াল ওয়েতে কাজে লাগাতে পারি না। এর জন্য বাইরে থেকে আমরা ফরেন কোনো এলিমেন্ট অর্থাৎ কোনো অন্য মৌল তার মধ্যে আমরা অ্যাড করি, যেগুলো প্রাকৃতিকভাবে সেমিকন্ডাক্টর নর্মালি তাদের মধ্যে বাইরে থেকে কিছু এলিমেন্ট অ্যাড করা হয়। অ্যাড করা হলে তার পরিবহন ক্ষমতা বেড়ে যায়। এবার কি ধরনের এলিমেন্ট অ্যাড করছি তার মধ্যে, তার উপরে ডিপেন্ড করবে সেটা নেগেটিভ পরিবাহী হবে, নেগেটিভ টাইপ, এন টাইপ, না পজিটিভ টাইপ। ঠিক আছে, তাহলে খুব ভালো করে শোনো। তাহলে গ্রুপ 14 এলিমেন্ট, এটা মাঝখানে আছে, এটা গ্রুপ 14, 14। হ্যাঁ, সিলিকন, জার্মেনিয়াম, এরা হচ্ছে সেমিকন্ডাক্টর। তো এদের মধ্যে গ্রুপ 15 এলিমেন্ট, গ্রুপ 15 মানে একটা ইলেকট্রন বেশি আছে। গ্রুপ 15 এলিমেন্ট কারা? নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক। এগুলো যদি এর মধ্যে অ্যাড করি তাহলে হবে নেগেটিভ টাইপ। আর আগেরগুলো গ্রুপ 13 যেটা আছে, বোরন, অ্যালুমিনিয়াম যদি অ্যাড করি সিলিকনে, তাহলে তৈরি হবে পজিটিভ টাইপ। ব্যাস এইটুকু মোটামুটি যথেষ্ট। কি দিলে নেগেটিভ হবে, কি দিলে পি টাইপ হবে। এন টাইপ, পি টাইপ কখন? তোমাকে বলবে সিলিকনের মধ্যে আমরা ফসফরাস যোগ করলাম, তাহলে কি টাইপের পরিবাহী হলো। ব্যাস এইটুকু জেনে রাখলেই যথেষ্ট। এরপরে হচ্ছে ম্যাগনেটিক প্রপার্টিজ অফ সলিড। সলিডের ম্যাগনেটিক প্রপার্টি থেকে জানো, বিভিন্ন মেটাল ও আয়রন ও ম্যাগনেটিক ও এদের একটা মেটালিক প্রপার্টি থাকে। মেটালিক প্রপার্টি কেন অ্যারেঞ্জ করে? ওই ইলেকট্রনগুলোর স্পিনের জন্য। ইলেকট্রনগুলো দুরকম স্পিন থাকে, একটা নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরছে সার্কেল করে, আর একটা তার অ্যাক্সিস ওয়াইজ ঘুরছে। এই কারণে তাদের ম্যাগনেটিক প্রপার্টি সৃষ্টি হয়। অত ডিটেলস না পড়লেও চলবে। কি পড়বো আমরা? এখানে 4 রকমের ম্যাগনেটিক প্রপার্টি ওলা সলিড পাওয়া যায়। একটা হচ্ছে ডায়াম্যাগনেটিক সাবস্টেন্স, যাদের ম্যাগনেটিক প্রপার্টি নেই। ডায়াম্যাগনেটিক দ্বারা যাদের কোনো রকম আনপেয়ার ইলেকট্রন বা অযুগ্ম ইলেকট্রন থাকে না। এটা ক্লাস 11 এর পরে অ্যাটমিক স্ট্রাকচারে ছিল, দরকার হলে আবার কি একটু পড়ে নেবেন। ডায়াম্যাগনেটিক মানে তাদের অযুগ্ম ইলেকট্রন নেই। যেমন জিঙ্ক, জিঙ্ক দেবে ইলেকট্রন কনফিগারেশন কি D10 4s2, তাহলে কোনো অযুগ্ম ইলেকট্রন থাকছে না, ওই জন্য এটা ডায়াম্যাগনেটিক, ম্যাগনেটিক প্রপার্টি নেই। প্যারাম্যাগনেটিক দ্বারা যাদের আনপেয়ার ইলেকট্রন আছে, একটা বা তার বেশি আনপেয়ার ইলেকট্রন আছে, তারা হচ্ছে প্যারাম্যাগনেটিক। কি এক্সাম্পল? অনেক আছে এক্সাম্পল, নিকেল থেকে শুরু করে আয়রন, ম্যাঙ্গানিজ, এরা প্যারাম্যাগনেটিক। কিছু এক্সাম্পল আছে পড়বে। প্যারাম্যাগনেটিকের মধ্যে কিছু আছে যাদেরকে পার্মানেন্ট ম্যাগনেটে কনভার্ট করা যায়, তাদেরকে বলা হয় ফেরোম্যাগনেটিক। ফেরো, ফেরো কথার সঙ্গে হিরো শব্দটা যায়, ফেরো, হিরো। তাহলে যাদেরকে পার্মানেন্ট ম্যাগনেটে আমরা কনভার্ট করতে পারি তাদেরকে বলা হচ্ছে ফেরোম্যাগনেটিক। তাদের আনপেয়ার ইলেকট্রনের অ্যালাইনমেন্টগুলো সব একদিকে থাকবে, একমুখে থাকবে। নাম্বার 2, 3 গেল। 4 হচ্ছে অ্যান্টি ফেরো। অ্যান্টি ফেরো ঠিক ফেরোর অপোজিট। হিরোর অপোজিট যেমন অ্যান্টি হিরো হয়, তেমনি এটা ঠিক অপোজিট হবে। এদের কি সমস্যা? এদের আনপেয়ার ইলেকট্রন আছে, এদের আনপেয়ার ইলেকট্রন আছে, কিন্তু অ্যালাইনমেন্টগুলো অপোজিট। ধরো এখানে একটা আছে, এটা একটা আছে, ধরো দুটো ইলেকট্রন, কিন্তু এদের স্পিনগুলো উল্টো। আর একটা পেন নিলাম, এটা ধরো একটা ইলেকট্রন, এটা একটা ইলেকট্রন, কিন্তু দুটোই আনপেয়ার, দুটো আলাদা আলাদা অরবিটালে আছে, কিন্তু তাদের স্পিনগুলো উল্টো। দেখো এটার মাথার দিকে আছে, এটা নিচের দিকে আছে, তাহলে তাদের ম্যাগনেটিক স্পিন মোমেন্ট কেটে যাচ্ছে, ম্যাগনেটিক মোমেন্ট কেটে যাচ্ছে। তাহলে আনপেয়ার ইলেকট্রন আছে, কিন্তু যেহেতু তার অপোজিট ওয়েতে অ্যারেঞ্জ থাকে, তাহলে তাদের
আলটিমেটলি তাদের ম্যাগনেটিক মোমেন্ট হারিয়ে ফেলছে, এই জন্য ওরা হয়ে গেল অ্যান্টি ফেরোম্যাগনেটিক। ঠিক আছে, তাহলে ফেরোম্যাগনেটিক মানে তাদেরকে পার্মানেন্ট ম্যাগনেটে কনভার্ট করা যাবে, এর সঙ্গে ওরা কয়েকটা এক্সাম্পল করে নেবে। আর অ্যান্টি ফেরো মানে হচ্ছে তাদেরকে করা যাবে না, তাদের ম্যাগনেটিক মোমেন্ট নেই। ঠিক আছে, তাহলে অথচ তাদের কিন্তু আনপেয়ার ইলেকট্রন আছে। তাহলে অ্যান্টি ফেরোদের আনপেয়ার ইলেকট্রন আছে। ডায়াম্যাগনেটিকের সঙ্গে তফাৎ আছে কি? ডায়াম্যাগনেটিকের কিন্তু আনপেয়ার ইলেকট্রন থাকছে না, কিন্তু অ্যান্টি ফেরোদের আনপেয়ার ইলেকট্রন থাকছে। আনপেয়ার ইলেকট্রন থাকা সত্ত্বেও যেহেতু তাদের অ্যারেঞ্জমেন্টগুলো উল্টো, পরপর উল্টো, এটা একটা, এটা এদিকে, তারপরে এদিকে, তোমরা বইয়েতে যে আমি স্ক্রিনে ছবি দিয়ে দেবো, দেখলেই বুঝতে পারবে অপোজিট ওয়েতে আছে, এই জন্য তারা হয়ে যাচ্ছে অ্যান্টি ফেরো। আর একটি হচ্ছে নাম্বার 5 ফেরি ম্যাগনেটিক। ফেরি ম্যাগনেটিক কার, ধরো 5টা আছে, ধরো এর সঙ্গে আর একটা আছে, হ্যাঁ, তো তাদের মধ্যে দুটো একদিকে আছে আর একটা অন্যদিকে আছে। তাহলে দুটো একদিকে আছে আর একটা অন্যদিকে আছে, তাহলে কি হবে? দুটো ক্যান্সেল আউট হয়ে যাবে, এই দুটো ক্যান্সেল হয়ে যাবে, আর একটা পড়ে থাকবে। তাহলে 3টে আনইলেকট্রন আছে, কিন্তু দুটো কেটে গেল, তাহলে একটার জন্য দেখাবে। তাহলে তাদের যা ম্যাগনেটিক মোমেন্ট হওয়া উচিত ছিল, দেখানো উচিত ছিল, তার থেকে তারা কম দেখাচ্ছে। এই ধরনের সাবস্টেন্সকে আমরা বলছি ফেরি ম্যাগনেট। এইভাবে তোমাদেরকে মনে রাখতে হবে এবং এর সঙ্গে এক্সাম্পল মনে রাখতে হবে। এই যে ম্যাগনেটিক প্রপার্টিস কথা বললাম, এটা খুব একটা বোর্ডে আসে না, খুব একটা আসে না, তবে আসতেও পারে, আসে না বলা যাবে না, দু একবার এসে হচ্ছে এমসিকিউ কোশ্চেনে। ঠিক আছে, এক্সাম্পল মেনলি দেয় কি ধরনের আছে। তো জাস্ট এইটুকু পড়লেই তোমাদের এখান থেকে কাজ চলে যাবে। হ্যাঁ, আমি কিছু বই থেকে স্ক্রিনশট দেখো রয়েছে, সেই জায়গাটাকে একটু ভালো করে দেখবে। আশা করি সলিড স্টেটে কোনো প্রবলেম হবে না। তবে সলিড স্টেটে খুব যেই জায়গাটা খুব ইম্পর্টেন্ট, যে জায়গা থেকে প্রশ্ন খুব বেশি আসে, সেটা হলো ডেনসিটি বার করা, কোনো একটা কঠিনের ঘনত্ব রিলেটেড যে প্রবলেমগুলো, সেটা করতে গেলে আমাদেরকে এই ডেনসিটির ফর্মুলাটাকে মনে রাখতে হবে খুব ভালো করে। ডি ইকুয়াল টু জে ইনটু এম বাই এন এ কিউব। কোন কিউবিক ল্যাটিস, কিউবিক সেলে কতগুলো করে অ্যাটম থাকে? বিসিসিতে 2টো, এফসিসিতে 4টে, সিম্পলি একটা। আর এদের যে রিলেশনশিপগুলো আছে, একক কোষের দৈর্ঘ্য এর সঙ্গে ব্যাসার্ধের যে সম্পর্ক আর সেটা, এবং ইউনিটগুলো খেয়াল করে, ঠিকঠাক খেয়াল করে সেটাকে বসানো এবং তার অঙ্ক বেশ কিছু করা, অ্যাটলিস্ট 10-15টা অঙ্ক করতে হবে, তবে এই কিন্তু এটা ক্লিয়ার হবে। আর এটা করতে পারলে এই সলিড স্টেট থেকে 4 নম্বর পাওয়াটা কোনো ব্যাপার। ঠিক আছে, বোর্ডের পরীক্ষা এখানে 4 নম্বর খুব ইজিলি পাও। তবে তোমরা যদি এরপরও কিছু ডাউট থাকে এই চ্যাপ্টার থেকে সম্বন্ধে, কোনো জায়গাতে যদি কোনো স্পেসিফিকলি কোনো ভিডিও বানানোর দরকার হয়, তোমরা কমেন্ট বক্সে লিখতে পারো, জানাতে পারো। এখানে স্ক্রলে একটা নাম্বার যাচ্ছে, সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো। ঠিক আছে, ফর এনি হেল্প, কোনো প্রবলেম যদি করতে গিয়ে নিউমেরিক্যাল প্রবলেম করতে আটকে যায়, তাহলেও আমার এখানে জানাতে পারো, কোনো অসুবিধা নেই, আমি হেল্প করে দেবো। ঠিক আছে, যদি আরও কিছু হেল্প লাগে, হ্যাঁ, নতুন ভিডিও আসবে, তার জন্য যদি রিমাইন্ডার পেতে চাও, তাহলে তোমরা চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব এবং বেল যে বাটন আছে, বেল বাটনটাকে অন করে দাও, তাহলে নতুন কোনো ভিডিও এলে তোমরা সেগুলো জানতে পারবে। ঠিক আছে, আর বারবার বলছি যে কোনো প্রবলেম থাকলে তোমরা রিচ করতে পারো।